প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেছেন বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান। আর এরপর তিনি বাংলাদেশে গিয়ে বলেছেন যে ভারতকে নাকি তিনি বলেছেন ভারত যেন আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায়। দেখুন, এরা মিটিং এ কি বলে তা আমরা সহজেই অনুমান করতে পারি, অথচ বাংলাদেশের জনগণের কাছে গিয়ে এরা 180 ডিগ্রি ঘুরে গিয়ে মিথ্যে কথাটি বলেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশের এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সামনে 180 ডিগ্রি পাল্টে খেয়েছেন। এবং আসলে যারা নিজেদের বাঘ বলে এস্টাবলিশ করতে চান তারা যে ভেজা বিড়াল, তা কিন্তু ভারত সফরে এসে এই খলিলুর রহমান যে বার্তা দিয়েছেন মিটিং এ, তাতে কিন্তু পরিষ্কার হয়ে যায়। প্রথমত, শেখ হাসিনা ইস্যু নিয়ে বাংলাদেশ প্রথম থেকে একটু বাড়াবাড়ি করতে শুরু করেছিল। ভারত এই শেখ হাসিনা ইস্যুতে আজ অব্দি কোনো সিরিয়াস মন্তব্যটুকু করেনি। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এই সরকারকে পরিষ্কার তারা বুঝিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের এই দাবিকে তারা সমর্থন করেনি, না ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জায়গাতেই নেই। দ্বিতীয় যে বিষয় তা হলো দিল্লি বিস্ফোরণ। এই দিল্লি বিস্ফোরণে পরিষ্কারভাবে বাংলাদেশ যোগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমি একাধিক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ভারতের গোয়েন্দারা সঠিক তথ্য পেয়েছেন এবং পরিষ্কার বোঝানো হয়েছে যে বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংও কিন্তু দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে হয়েছিল এবং সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসার, যিনি রেজিম সেক্রেটারি, তিনি উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ বুঝে যায় যে ভারত তাদের এই খেলাটাকে ধরে ফেলেছে। যে বাংলাদেশের মিডিয়ায় বড় বড় ডায়লগ দিয়েছিল, তারা এই মিটিং এ এসে দিল্লি বিস্ফোরণ নিয়ে কন্ডেম করেছেন এবং তারা বলেছেন তারাও নাকি ভারতের পাশে আছে এবং তারা সমব্যথী। আমি একদম অফিসিয়াল একটা ডকুমেন্ট দেখাচ্ছি, কারণ বহু বাংলাদেশি তো ভুয়া ভুয়া করে চিৎকার করেন। আজকে এই অফিসিয়ালি ডকুমেন্ট দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিভাবে ভারতের সামনে এসে পাল্টি খেয়ে গেছে। যে বিস্ফোরণে তুরস্ক এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ যোগ স্পষ্ট, সেই বাংলাদেশকে এই বিস্ফোরণ নিয়ে নিন্দা প্রকাশ করতে হচ্ছে এবং সেই বিস্ফোরণ নিয়ে বলতে হচ্ছে তারা ভারতের পাশে আছেন। দেখুন, প্রথম স্তবকটি একটু বোঝার চেষ্টা করুন। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ফার্স্ট অফ অল, I join all in the conveying our deepest condolence for the precious lives lost and many injured at the horrible blast in Red Fort in Delhi. তারা প্রথমেই এই মিটিং এ বা তারা যে অফিসিয়াল চিঠি দিয়েছেন সেখানে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যারা মারা গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। অথচ বাংলাদেশের মিডিয়া এই খবরটিকে চেপে গিয়ে সম্পূর্ণভাবে তারা মিথ্যের আশ্রয় নিয়ে খলিলুর রহমানের মিথ্যে ভার্সনটিকে প্রচার করার চেষ্টা করেছে এবং বলা হচ্ছে খলিলুর রহমানের বার্তাতে ভারত নাকি চাপে। প্রথমত, মিটিংটি বাংলাদেশের সঙ্গে ভারতের পক্ষ থেকে যিনি অ্যাটেন্ড করেছিলেন তার নাম মিস্টার অজিত দোভাল। এবার অজিত দোভালের কাণ্ড কারখানা যারা জানেন তারা খুব সহজে বুঝে গেছেন যে খলিলুর রহমানের মতো কোনো ডিপ স্টেটের এজেন্ট এই অজিত দোভালকে চাপে রেখে দিয়েছেন এই মিটিং এ, সে কথা হয়তো পাগলও বিশ্বাস করবে না। অথচ অফিসিয়াল ডকুমেন্ট দেখুন, যে মিটিং এ বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক ইনভলভ, যে বিস্ফোরণে, সেই বিস্ফোরণের নিন্দা বাংলাদেশকে অফিসিয়ালি জানাতে হচ্ছে এবং এটাকেই বলা হয় ডিপ্লোম্যাটিক পরাজয়। অথচ বাংলাদেশের মিডিয়া এই খবরটিকে প্রচারই করছে না। অপারেশন সিন্দুরের সময় বাংলাদেশের পক্ষ থেকে কি ভার্সন উঠেছিল মনে আছে? সেখানে বলা হয়েছিল যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ নাকি ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। একদম কোট আনকোট এই কথাটি বলা হয়েছিল এবং পরবর্তীকালে পাকিস্তানের মুখপাত্র বলেছিল যে আমরা ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করব। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে পাকিস্তান এবং বাংলাদেশের যোগ কিন্তু স্পষ্ট। আর আজকে বাংলাদেশ দিল্লি বিস্ফোরণ নিন্দা করছে, আখেরে তারা পাকিস্তানের এই অপকর্মের বিপক্ষে কথা বলছে, তাও এই খলিলুর রহমান জানেন এবং জানেন বলেই বাংলাদেশের মিডিয়া এই খবর প্রচারই করেনি। পরবর্তীকালে বাংলাদেশের এই খলিলুর রহমান কি লিখছেন উই কন্ডেম দিস হিনিয়াস অ্যাক্ট। অর্থাৎ তারা সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলছেন এবং তারা কন্ডেম করছেন এই পুরো অ্যাক্টটাকে। উই হ্যাভ অলরেডি কনভেড টু দ্য গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ ইন্ডিয়া দ্যাট বাংলাদেশ স্ট্যান্ড শোল্ডার টু শোল্ডার উইথ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইন ইন্ডিয়া at this most distressful time. দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই সময় কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ এবং ভারত একত্রে লড়বে। অথচ দিনের পর দিন পাকিস্তানের জেনারেলের সঙ্গে মিটিং করছে কে? এই বাংলাদেশ।
দিনের পর দিন সেভেন সিস্টার্স কে নিয়ে হুমকি দিচ্ছে কে? এই বাংলাদেশ। দিনের পর দিন সেভেন সিস্টার্স এর সেপারেটিস্টদের মদত করছে কে? এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আনসারুল্লাহ বাংলার এক জঙ্গির যোগ কিন্তু পাওয়া গেছে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে। লস্কর ই তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ বাংলাদেশে যে ভার্চুয়াল মিটিং হয় সেখানে কিন্তু প্রেজেন্ট ছিলেন, এবং বাংলাদেশেরও 7 জন কিন্তু প্রেজেন্ট ছিলেন, ইনক্লুডিং একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট যার নাম সুমন। অর্থাৎ বাংলাদেশে যে বিস্ফোরণের পরিকল্পনা সাজানো হয়েছিল তা দিল্লিতে এসে বাস্তবায়ন করা হয়েছে, অথচ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই বিস্ফোরণের নিন্দা জানাচ্ছেন। দেখুন বাংলাদেশের ক্ষমতা যে কি এই চিঠিটাই বোঝা হয়ে গেছে। তুরস্ক পাকিস্তান সরাসরি ভারতের বিরোধিতা করে, কিন্তু বাংলাদেশের অবস্থা এমন যে তারা সরাসরি বিরোধিতাও করতে পারে না এবং তারা সরাসরি ভারতকে সমর্থনও করতে পারে না বর্তমান অবস্থায়। পাকিস্তান এবং তুরস্ক সম্পূর্ণভাবে দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে ভুল নিউজ প্রচার করছে। আমি টিআরটি ওয়ার্ল্ডের একটি নিউজ দেখাচ্ছি, তুর্কির স্টেট স্পন্সর অফিসিয়াল মিডিয়া। এই নিউজটি আপনারা দেখুন, আমি নিউজটাকে আর পড়ছি না, আমি প্রচার দিতে চাইছি না, কিন্তু আমি দেখাচ্ছি তারা কিভাবে এই ন্যারেটিভটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা দিল্লি বিস্ফোরণে যে তুরস্ক পাকিস্তান যোগ আছে এবং এটি একটি টেরোরিস্ট অ্যাটাক তা তারা স্বীকারই করছেন না, অর্থাৎ তারা পাকিস্তানের অফিসিয়ালি পাশে দাঁড়াতে চাইছেন। কিন্তু বাংলাদেশের অবস্থা দেখুন, তারা পাকিস্তানের পাশেও দাঁড়াতে পারছে না, তারা পাকিস্তানকে রিজেক্টও করতে পারছে না, উল্টে তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গোপন মিটিং এ অজিত দোভালের পায়ে পড়ে দিল্লি বিস্ফোরণ নিয়ে একাধিক নিন্দা প্রস্তাব করে চলে গেলেন। পরবর্তীকালে এখানে তারা বলেছেন যে তারা মেডিটেরিয়ান সিকিউরিটি নিয়ে একত্রে কাজ করবেন, তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবেন, বে অফ বেঙ্গলের স্টেবিলিটি পিস প্রসপারিটি নিয়ে কাজ করবেন এবং ইন্ডিয়া ওশিয়ানে ভারত বাংলাদেশ একত্রে কাজ করবে। অথচ দিনের পর দিন লালমনিরহাট এয়ারবেস তৈরি করা হলো চায়নাকে দিয়ে, দিনের পর দিন চীন থেকে ফাইটার জেট কেনা হলো, পাকিস্তানকে ফাইটার জেটের অর্ডার দেওয়া হলো, একাধিক অস্ত্র গোলা বন্দুক করাচি বন্দর থেকে বাংলাদেশে এলো, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তারা পাকিস্তান এবং তুরস্কের বিপক্ষে ডিপ্লোম্যাটিক স্তরে কথা বলার ক্ষমতাটুকু অর্জন করেনি এবং অজিত দোভালের সামনে এসে বিড়াল হয়ে ভারতবর্ষের পাশে আছি, ভারতবর্ষের পাশে থাকবো, এই ধরনের কথাবার্তা বলে চলে গেছে। এই যে অফিসিয়াল স্টেটমেন্টটা দেখলেন, এর মধ্যে কোথাও শেখ হাসিনাকে নিয়ে কথা আছে? আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে একটা লাইন আপনারা দেখাতে পারবেন যেখানে শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেছেন? এটা অফিসিয়াল মিনিটস এর একদম ছবি। শেখ হাসিনাকে নিয়ে একটা শব্দ বলার ক্ষমতা অজিত দোভালের সামনে এই খলিলুর রহমানের হয়নি, অথচ তিনি বাংলাদেশের মিডিয়ায় মিথ্যে প্রচার করে ভারতকে ছোট করার জন্য নিজে বাক সাজার চেষ্টা করছেন। অথচ সামনে গোপন মিটিং এ শেখ হাসিনা ইস্যু অজিত দোভালের সামনে তুলতেই পারেনি বাংলাদেশ, উল্টে দিল্লি বিস্ফোরণ নিয়ে ভারতের পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, ইন্ডিয়ান ওশিয়ানে আমরা পার্টনার, বে অফ বেঙ্গলে পিস স্টেবিলিটি বজায় রাখবো, এই সকল কথাবার্তা বলে ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন। কত মিথ্যের আশ্রয় নেবেন আর মোহাম্মদ ইউনূসের শাগরেদরা? বাংলাদেশের মানুষ কি সত্যিই বোঝে না এদের আসল ক্ষমতা? আমি আপনার উপর মিসাইল ছুড়বো, এই কথাটা বলা তো অত্যন্ত সহজ, কিন্তু আমার মিসাইল ছোড়ার ক্ষমতা আছে কিনা সেটাও তো আমাকে বুঝতে হবে। আজকে খলিলুর রহমানের অবস্থা, অজিত দোভালের সামনে কি হয়েছে, এই একটা প্রেস রিলিজ আজকে এক্সপোজ করে দিল। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতিতে অদ্ভুত একটা ব্যাপার আমি দেখি যে বাংলাদেশে ভারত বিরোধিতা বিভিন্ন রাজনৈতিক দলের একটা বড় ট্রাম্প কার্ড। তারা মুখে ভারত বিরোধিতার কথা বললেও ভারতের সামান্য আশীর্বাদ পাবার জন্য তাদের একেবারে টপ টু বটম সবাই হা করে তাকিয়ে থাকে। এই যে বাংলাদেশে এখন এত কিছু শুনছেন, বিএনপি জামাত সবাই কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করছে গোপনে গোপনে, কিন্তু মুখে এরা সবাই ভারত বিরোধী। এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের দালাল তাহলে কে? একমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। কিন্তু আমরা বারবার বাস্তবে দেখি যে ভারতের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে যদি কেউ কথা বলতে পারে সেটি হলো বর্তমানে শেখ হাসিনা। এবং তার আমলে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পেয়েছে। এই যে বাংলাদেশের গার্মেন্টস ভারত হয়ে ইউরোপের মার্কেটে যেত, সেই ট্রানজিটটা বন্ধ করে দিয়েছে ভারত ইউনূস ক্ষমতা আসার পরে। আমরা বছরে 2000 কোটি টাকা লস করছি, অথচ এটা পুরা বিনামূল্যে ভারতের কাছ থেকে আদায় করেছিল। এই যে আদানির থেকে বিদ্যুৎ এনেছে, এই বিদ্যুৎ নিয়ে কত কথা শুনি, কিন্তু এই বিদ্যুৎ বন্ধ করার মতো পরিস্থিতি হলেই ইউনূস দৌড়ে যে বিল দিয়ে আসে। এরকম মানে অপপ্রচার, ভারত বিরোধী অপপ্রচার, অথচ ভারতের সামান্য করুণার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই যে এখন এই মুহূর্তে
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে রয়েছেন। আমি আগেই বলেছিলাম তার 19শে নভেম্বর যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার যাওয়াটা একদিন এগিয়ে তিনি 18ই নভেম্বর সন্ধ্যার ফ্লাইটে দিল্লি গিয়েছেন। এবং খলিলুর রহমান গিয়েছেন মূলত অফিসিয়ালি আজকে 20শে নভেম্বর একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স হচ্ছে। ভারত স্বাগতিক দেশ, 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই সম্মেলনে অংশগ্রহণ করছে। আগেও বলেছি এরা মালদ্বীপ, মরিশাস, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো এই আজকের এই কনফারেন্সে কিন্তু সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে বেসিক্যালি পেন্টাগন এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড কিন্তু বলেছেন ভারতের অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে মিটিং করতে। সো এই যে মিটিংটা হচ্ছে, এবং পরশুদিন তিনি গিয়েছেন, গতকাল সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। 9:30 পরে 1 ঘন্টা বিরতি দিয়ে 10:30 থেকে 40 মিনিটের মতো আরেকটা মিটিং করেছেন ডক্টর খলিলুর রহমান। সেই মিটিং এ ছিলেন ডক্টর খলিল, অজিত দোভাল এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গার, এবং সম্ভবত আজকে সার্জিও গার আবার আমেরিকায় ফিরে যাবেন। সো গতকাল সকালে 2টো মিটিং হয়েছে। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সার্জিও গারের সাথে, সেই মিটিং এর বিস্তারিতটা আমি এখনো পাইনি, কিন্তু অজিত দোভালের সাথে যে মিটিংটা হয়েছে সেটার আমি অধিকাংশ ইনফরমেশন পেয়েছি। কিছু ইনফরমেশন এবার আমি নিজেও এনডিএ, ভার্বাল এনডিএ তে সাইন করেছি, মানে কিছু ইনফরমেশন আমি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজনীতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব না, কিন্তু যে ইনফরমেশন গুলো আমি পেয়েছি, আমি যে কারণে শুরুতে বললাম যে ভারতের সামান্য করুণা পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, অথচ এদের বক্তৃতা শুনলে, কথাবার্তা শুনলে ভারতের মানে এত বিরোধিতা করে, এই দ্বিচারিতা আমাদের আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলেরই প্রায় আছে। তো এই যে আলোচনাটা হলো, 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে। এই বৈঠকটা বেসিক্যালি ডক্টর খলিলুর রহমান শ্রোতা হিসেবে অ্যাটেন্ড করেছেন। এটা যা বলার এটা অজিত দোভাল বলে গেছে। মিস্টার খলিল প্রধানত 3টি কথা বলেছেন, আর পুরো মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে একটা ভীতি কাজ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে একটা অনুরোধ কাজ করেছে যে অনেকেই সেফ এক্সিট চায় বর্তমান অবস্থায়। তো সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। কিন্তু আমি একটু বলতে চাই যে অজিত দোভাল তিনি কি বলেছেন। অজিত দোভাল তিনি বলেছেন যে গত 15 মাস 15 দিনে বাংলাদেশে আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের মোট 77টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই 77টা বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, এই সব তথ্য ভারতের কাছে আছে, এবং এই সব তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে, এবং সেই রিপোর্টটি অজিত দোভাল ডক্টর খলিলের হাতে তুলে দিয়েছেন। এর বাইরে 277 পৃষ্ঠার আরো একটা রিপোর্ট ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে, যে রিপোর্টটিতে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে সেই জঙ্গি তৎপরতার বিশদ বিবরণ রয়েছে। এবং শুধু বিবরণ নয়, বিভিন্ন ধরনের প্রমাণ, স্যাটেলাইট থেকে তোলা ইমেজ, এই সব কিছু এই 277 পৃষ্ঠার রিপোর্টটিতে রয়েছে। এরপরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা, প্রত্যাশার কথা জানিয়েছেন অজিত দোভাল। ভারত মনে করে যে বাংলাদেশে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রায় 50% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখার চেষ্টা ভারত সমর্থন করে না বা ভারত আশা করে না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মধ্য দিয়ে এই অঞ্চলে একটি দীর্ঘ অস্থিতিশীলতার যে সৃষ্টি হবে সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না, এবং ভারত সবঙ্গত কারণেই ইনক্লুসিভ নির্বাচন চায়, কাউকে বাদ রেখে এই অস্থিতিশীলতার
পরিস্থিতির সৃষ্টি ভারতের কাছে কাম্য নয়। একজন উপদেষ্টা বা এনসিপির নেতা কেউ একজন নাকি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে ডক্টর খলিল আপনি ভারতে যাচ্ছেন, আপনি আসার সময় এই মৃত্যুদণ্ড প্রাপ্ত সো কল্ড আদালতের শেখ হাসিনাকে নিয়ে আসবেন। তো এই ব্যাপারে এই যে শেখ হাসিনাকে যে তাইজুলের আইসিটি কোর্টের একটা প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ব্যাপারেও অজিত দোভাল ভারতের মনোভাব জানিয়ে দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যে বিচারিক প্রক্রিয়ায় যে আদালতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই প্রক্রিয়াটি পৃথিবীর কোন দেশের বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় এবং ভারত এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে। সুতরাং খুব ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে এই শাস্তির এই প্রক্রিয়াগত কারণে এবং এই বিচার টিচার এই টোটাল বিষয়টা ভারত মানে না। এবার খুব এক্সাইটিং একটা কথা বলেছে যে এই যে কদিন আগে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই উপদেষ্টাদের নাম এবং এই 55 জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু বিষয় আলোচিত হয়েছে যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো না এবং বলবো না বলে প্রতিশ্রুতিবদ্ধ। শুরুতেই বলেছিলাম যে ডক্টর খলিল 3টি কথা বলেছেন। তার একটি হলো ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। সরি, উই আর ভেরি ভেরি সরি। কোর্ট, এটা কিন্তু কোর্ট, আমি বানিয়ে বললাম না। ডক্টর খলিল অজিত দোভালকে বলেছে এই সব নথিপত্র সবকিছু পার পরে বলেছে সরি, উই আর ভেরি ভেরি সরি। এই যে ডক্টর ইউনূসের ভারতের বিরুদ্ধে কামান দাগায় আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে কিভাবে সারেন্ডার করে। এরপরে ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা। ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা। কেমন লাগতেছে? অবিশ্বাস হচ্ছে? এই হলো বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির তথাকথিত নেতাদের বাস্তব অবস্থান। এবং সব শেষে ডক্টর খলিল সুবিধা মতো সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি অজিত দোভাল বলেছেন সেটি তিনি বিবেচনা করে দেখবেন। এবং আজকে ডক্টর খলিল আরো 3টি মিটিং করবেন। তার মধ্যে সকালে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার পলিটিক্যাল উইং এর কর্মকর্তাদের সাথে তিনি একটি মিটিং করবেন। এই পর্বটি যখন করছি তখন আপনাদের আরো একটি ইনফরমেশন দিয়ে দিই যে ভারতের উপরে যে মার্কিন ট্যারিফ আরোপ করেছিল কত 50% না কত, এই যে ট্রেড ডিল হবে এখন, এই ট্রেড ডিলে ভারতের ট্যারিফের পরিমাণ হবে 9.85%, 10% কম। এবং $93 মিলিয়ন আরেকটা বাণিজ্য চুক্তি সম্প্রতি সই করলো ভারত আমেরিকার সাথে। ভারত আমেরিকার সম্পর্কটা আবার মাঝখানে একটু টানটান থাকলেও এখন আবার নতুন করে অন্য মাত্রায় যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।